সাথে কাজের খালা আসে, কাজ করে, তাকে কি দিতে হয়? ওয়েজ দিতে হয়, ঠিক না? লেবারকে ওয়েজ পে করতে হয়। এরপর কি? তুমি যদি বন্ধুর কাছ থেকে টাকা ধার নাও, বন্ধু বলবে কি 1 মাসের জন্য টাকা ধার দেব, কিন্তু 100 টাকা বেশি দিতে হবে। যদি সূক্ষ্ম এরকম বন্ধু। ম্যাম ফ্রেন্ডের কাছ থেকে নিলে টাকা দেওয়া লাগে না। জি ম্যাম। নরমালি ফ্রেন্ডের কাছ থেকে নিলে টাকা দেওয়া লাগে না, কিন্তু মনে করো যে তুমি ব্যাংক থেকে টাকা নিছো কোনো কারণে, তোমার ইমিডিয়েটলি খুব টাকা দরকার, তোমাকে কিন্তু এখন সেটার কথা না, কথা হইলো যে প্রোডাকশন ফাংশনে যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে সেইগুলোকে আমাকে পে করতে হয়। তুমি এখন ব্যাংক থেকে যদি টাকা নাও তাহলে মনে করো যে তোমাকে ডেফিনেটলি ইন্টারেস্ট পে করতে হবে। এবং অর্গানাইজেশন যে টোটাল বডিটাকে কন্ট্রোল করবে, লেবারকে, ল্যান্ডকে, সে কিন্তু প্রফিট নেবে। আমাদেরকে পে করতে হয়, এন্ড দ্যাটস হোয়াই কিন্তু আমাদেরকে কস্ট কি, কিভাবে পে করতে হয়, কিভাবে শর্ট রানে পে করতে হয়, লং রানে পে করতে হয়, এই হিসাবগুলো করতে হয়। এই জন্য হইলো যে আমাদের কস্ট ফাংশনটা দেখো যে এখানে লেখা আছে, আমাদের যে কস্টের থিওরিটা সেটাকে 2 ভাগে আমরা ভাগ করি, শর্ট রান কস্ট এন্ড লং রান কস্ট। শর্ট রান কস্ট কি? ওভার এ পিরিয়ড। Economic theory distinguishes between short-run costs and long-run costs. Short-run costs are the cost over a period during which some factors of production are fixed. তুমি এই মুহূর্তে একটা ইয়া করতে গেছো, তুমি সরি, আমরা কি এসি বানাচ্ছিলাম কালকে না, এসি প্রোডাকশন করতে গেছিলাম। তো মনে করো যে তুমি এসি প্রোডাকশন করতে গেছো, এট দিস মোমেন্ট তোমাকে কি করতে হবে, তোমার কিছু জিনিস থাকবে। 1 বছরে তুমি কয়টা এসি তৈরি করবা, তোমার ইন্ডাস্ট্রি তোমাকে বলে দেবে তুমি কত টাকা খরচ করবা, কি করবা, সেটা তোমাকে বলে দিবে। তো এখানে হলো গিয়ে যে কিছু জিনিস ফিক্সড থাকতেছে, যেমন তোমার আমরা 2 ধরনের লেবার পাই, একটা হলো গিয়ে ম্যানেজারিয়াল লেবার, যেটা মনে করো যে রুয়েটের প্রশাসন ভবন, একটা আছে যে আমাদের ডে লেবার, এটা। তো আমরা ফিক্সড বলতে দেখো ক্যাপিটাল ইকুইপমেন্ট, মানে তোমাকে যে টাকাটা দেওয়া হবে বা তোমাকে যে এসি তৈরি করতে তোমার যে জিনিসগুলো লাগবে, যে হার্ডওয়্যার গুলো লাগবে, সেগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সেগুলো ফিক্সড থাকবে। প্লাস হলো গিয়ে যে ম্যানেজারিয়াল বডি আছে সেটা ফিক্সড থাকবে। বাট লং রানে এগুলো কোনো কিছুই আর ফিক্সড থাকে না। লং রানে সকল ফ্যাক্টরস অফ প্রোডাকশনে কি হয়, চেঞ্জেবল হয়, সবগুলো ভেরিয়েবল হয়। কারণ কি, লং রানে 20 বছর পরে তুমি নিজেই এসির ফ্যাক্টরি দিবা, তোমাকে আর দরকার নেই ওয়ালটনের হয়ে কাজ করার বা এলজি আছে, Samsung, LG, Unilever. তো এইসব এলজির হয়ে বা বাটারফ্লাইয়ের হয়ে তোমাদেরকে আর কাজ করতে হবে না। তখন কি নিজেই একটা, মনে করো 4-5টা বন্ধু মিলে নিজে একটা ব্র্যান্ড বানাই ফেলবা। কারণ কি, লং রানে সবকিছু, ইভেন তোমার স্কিলও চেঞ্জেবল। তো এইসব কথা বলতে গেলে আর ক্লাস শেষ করতে পারবো না, এটাই হলো যে আমাদের লাইফে সবচেয়ে বড় বাস্তবতা। তো দিস ইজ দা কস্ট ফাংশন। এখানে দেখো যে কস্ট ফাংশন ইজ এ ফাংশন অফ আউটপুট, টেকনোলজি এন্ড পি অফ এফ। হোয়াট ইজ পি অফ এফ? প্রাইস অফ ফ্যাক্টরস আর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যাই বলো না কেন, কারণ আমরা এখানে সবকিছুরই প্রাইস নিয়ে কাজ করতেছি। এটা হলো আমাদের লং রানের প্রোডাকশন ফাংশন, আর এটা হলো আমাদের সরি লং রানের কস্ট ফাংশন, এটা হলো আমাদের শর্ট রানের কস্ট ফাংশন। শর্ট রানের কস্ট ফাংশনের মধ্যে শুধু একটা এক্সট্রা আলাদা এলিমেন্ট আছে, এটা হলো গিয়ে কে বার। কেন এটা আলাদা? কারণ কি, আমরা এই যে প্রথমে পড়ছি কি ক্যাপিটাল ইকুইপমেন্ট এন্ড ম্যানেজমেন্টটা ফিক্সড থাকবে। এর মানে কি, রুয়েটে যে এই যে মনে করো যে আমরা কাজ করি, চাকরি করি, রুয়েটে কিন্তু টোটাল মনে করো তোমরা অটো নিছো, পুরো এডুকেশন সিস্টেমটা, একাডেমিক সিস্টেমটা বন্ধ আছে, বাট আমাদেরকে পে করতেছে না গভর্নমেন্ট? জি ম্যাম। এভরি মান্থ পে করতেছে, প্লাস হইলেও ইলেকট্রিসিটির বিলস দিতে হচ্ছে,
তোমাদের মেশিনারিজ গুলা, ল্যাবের মেশিনারিজ গুলা কিন্তু ঠিকঠাক ভাবে রান করে রাখতে হচ্ছে। সেগুলো কিন্তু যে তোমরা ক্লাস করতেছো না উপলক্ষে যে ওগুলোকে আউট করে ফেলছো তা কিন্তু না। সো আমাদেরকে কি হয়, আমাদের ক্যাপিটাল এবং আমাদের যে ম্যানেজমেন্টের যে বডিটা এটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে শর্ট রানে কিছু কস্ট করতে হয়। লং রানে এগুলো সব চেঞ্জেবল হয়ে যাইতে পারে। ম্যাম শর্ট রান এবং লং রানটা আবার একটু করে বলবেন। শিওর, শর্ট রান হলো যে নরমালি 1 বছরের মধ্যে তোমার যে কাজটা সেটা হলো কি শর্ট রানের কাজ। হ্যাঁ, তো 1 বছরের মধ্যে নরমালি আমরা ক্যাপিটাল যে জিনিসটা সেটা চেঞ্জ করতে পারি না। 1 বছরের মধ্যে তোমার স্যালারি চেঞ্জ হবে না। 1 বছরের মধ্যে তোমার বাজেটের যে অংশটুকু বরাদ্দ হয়েছে সেটা চেঞ্জ হবে না। তারপরে মনে করো যে তুমি যখন কার প্রোডাকশন করতে যাবা 1 বছরের মধ্যে তুমি তোমার ম্যানেজমেন্ট বডি বা তোমার যে ইকুইপমেন্ট গুলো লাগবে সেগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। বাট তোমার যে ডে লেবার গুলো আছে সেগুলো তুমি কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবা। সো আমাদের কি ক্যাপিটালটা শর্ট রানে ফিক্স থাকে, বাট লং রানে আর থাকে না। কারণ কি তোমাকে যখন 20 বছর টাইম দেওয়া হবে তখন তুমি কেন আর ওয়ালটন বা এলজি তে চাকরি করবা, তখন তো তুমি নিজের ব্র্যান্ড দিবা। সো Okay. লং রানে সবকিছুই ভ্যারিয়েবল। দিস ইজ দ্য লং রান এন্ড শর্ট রান। এবং লং রানে কস্ট ফাংশনটা কি, তোমার আউটপুট, টেকনোলজি এন্ড প্রাইস অফ ফ্যাক্টরস। এন্ড শর্ট রানে কি, জাস্ট প্রাইস অফ ফ্যাক্টরস থেকে ক্যাপিটালকে আলাদাভাবে বের করে সেটাকে বার দিয়ে কনস্ট্যান্ট করে দিছে। এবং তোমাদেরকে বলি লং রান কস্ট হলো গে তোমার এই জিনিসগুলা যদি পারো একবার রিডিং করে ফেলবা। হ্যাঁ, এখানে কিছু কথা লেখা আছে, কথাগুলো খুব পড়লে ইয়া লাগবে, যে বুঝতে পারবা যে আসলে কেন কি কি হচ্ছে। কারণ আমাদের এখানে অনেক ফ্যাক্টরস আছে যেগুলো আমরা নিই না, আমরা কেবলমাত্র 2টা ফ্যাক্টরস নিয়ে কাজ করি। আমরা মনে করো যে আমাদের ইকোনমিক্স এর কাজই হলো যে শুধু গ্রাফ ড্র করা তোমাদের জন্য। যদিও ইকোনমিক্স এ থিওরি, গ্রাফ এবং ম্যাথ 3টা জিনিস ইকুয়ালি রান হয়। তো তার মধ্যে মনে করো যে কস্টে কিছু ম্যাথ আছে। সো শর্ট রান কস্ট, লং রান কস্ট, আমরা কিন্তু এখানে কয়েকটা কস্ট পেয়ে গেছি, শর্ট রান কস্ট, লং রান কস্ট, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। কস্টের মধ্যে একটা আছে ফিক্সড কস্ট আর একটা আছে ভেরিয়েবল কস্ট। আমাদের ফিক্সড কস্টটা হলো আমাদের লং রান কস্টের সমান, আর আমাদের ভেরিয়েবল কস্টটা হলো আমাদের শর্ট রান কস্টের সমান। খাতা থাকলে খাতা একটু লিখে নাও। আবার বলেন যাতে লিখে নিতে পারি, কষ্ট করে না আচ্ছা, বাবা। এইখানে এই লাইনটুকু পড়ো। হ্যাঁ, এই লাইনটুকু পড়ো, তাহলে মনে করো যেটা আমি বললাম সেটা তোমরা পেয়ে যাবা। শর্ট রান কস্ট হইলো তোমার, শর্ট রান কস্ট লং রান কস্টের মধ্যে আমরা চলে যাই। সরি, শর্ট রান লং রান তো হইলো, এবার আমরা হলো ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের মধ্যে চলে যাই। হোয়াট ইজ ফিক্সড কস্ট? শর্ট রানে যে কস্ট গুলা ফিক্সড থাকে, দেখো তো এখানে 4টা কস্ট আছে, পড়ে দেখো তো বোঝো কিনা। ম্যাম শর্ট রান বলতে কি বুঝাইছেন? শর্ট রান তো ওইটা যেটা লিখছি তো সেটা মনে করো যে এইটা পড়ার পর বুঝতে পারবা। আগে এটা পড়ো যে হোয়াট ইজ ফিক্সড কস্ট। বোনাস থাকবে না কেন? থাকে, কিন্তু সব কোম্পানি বোনাস দেয় না। এখানে কি কি আছে? স্যালারিজ আছে, ডিপ্রিসিয়েশন কস্ট আছে, Expenses for building, depreciations and repairs. মেইনটেনেন্স কস্ট আছে। এখানে দেখো ডিপ্রিসিয়েশন কথাটা কয়বার আছে? 3 বার আছে। 3 রকমের ডিপ্রিসিয়েশন দেখাইছে। একটা হলো ল্যান্ডের মেইনটেনেন্স এর ডিপ্রিসিয়েশন, বিল্ডিং এর ডিপ্রিসিয়েশন, আর একটা হলো মেশিনারিজ এর ডিপ্রিসিয়েশন। এর মানে হইলো যে যে মেশিনারিজ গুলা আমাদের ল্যাবে আছে, মাঝে মধ্যে সেগুলো একটু ওয়ার এন্ড টিয়ার করতে হয় না ঠিকঠাক রাখার জন্য? তোমাদের যে ল্যাবে মেশিনারিজ গুলো আছে জি ম্যাম, করতে হয়, মজা করতেন। জি 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 তো সেখানে কিছু কস্ট হয় না? জি
জি ম্যাম, হয় সম্ভবত, আমরা জানি না। হ্যাঁ, তোমার নিজের ল্যাপটপের কথা চিন্তা করো। তোমরা যে বাসাটাতে থাকো, মনে করো নিজের বাড়িটা, এই হোস্টেলের কথা চিন্তা করো না। নিজের বাড়িতে মাঝে মধ্যে হয় না যে পাইপ টাইপ নষ্ট হয়ে গেছে, বা এখান থেকে রং একটু উঠে গেছে, বা এ ধরনের কিছু সমস্যা হয়েছে। রং টং লাগাইতে হয়, অনেক অনেক কিছু করতে হয়। এন্ড এই যে মনে করো যে ল্যান্ড, যেটার উপরে তোমার ইন্ডাস্ট্রি, এই ল্যান্ডটাকে মেনটেন করতে হয় না বিভিন্ন ভাবে। মনে করো জাস্ট আমাদের কাজ কি, যদি তোমাদের কেউ এগ্রিকালচারের সাথে রিলেটেড থাকো, কারো ফ্যামিলি আছে যারা এগ্রিকালচারের সাথে রিলেটেড আমি আছো, এই মনে করো যে জমির মাপ, তারপরে মনে করো এই জমিতে পানি আসলো, পানি বাঁধলো, সেটা পানি আবার করতে হয়, আবার ল্যান্ডকে বিভিন্ন ভাবে মেনটেন করতে হয়, সার দিতে হয়, ঠিক করতে হয়, মানুষ এসে জমি কেটে দিয়ে যায়, তার জমি বাড়ায় দিয়ে যায়, আবার সেটাকে মেপে তার মধ্যে থেকে নিজের জমি বের করে নিতে হয়, করতে হয় না? জি ম্যাম। এই জিনিসগুলা কি তোমার প্রোডাকশনের সাথে কোনোভাবে রিলেটেড? তোমার প্রোডাকশন হোক না হোক, তুমি ওই জমিতে ফসল উৎপাদন করো আর না করো, কিন্তু মানুষ যদি তোমার জমির উপর বাড়ি বানায়, তাহলে তুমি কি করবা? তাকে বলবা না যে আপনি হলো কি সরে যে বাসা বানান, এটা এতটুকু আমার জমি? জি ম্যাডাম। বা বিল্ডিং এর, ঠিক আছে, তুমি থাকো না থাকো, তোমার রুমে যদি রং উঠে যায় বা কোনো কিছু রিপেয়ার করা ঠিক হয়, তো তোমার বাবা কি বলবে যে এই রুমে তো থাকেই না জারিফ, তা আমি কি করবো জারিফের রুম ঠিক করে? এটা কি বলবে? না ম্যাম, সবই বাসার পার্ট। সবই বাসার পার্ট করে ফেলবে। লাইক দ্যাট মেশিনারিজ, মনে করো তোমরা এখন কেউ ইউজ করতেছো না ল্যাব, বাট মেশিনারিজ একটা নষ্ট হয়ে পড়ে আছে, এটা প্রশাসনের মনে আছে, তো প্রশাসন ওটা কি করবে? নর্মাল সেন্স থেকে, যে ডুয়েটের সেন্স থেকে না, নর্মাল সেন্স থেকে এটা কি করা দরকার? আমার রিপেয়ার করা দরকার না? জি ম্যাম। তো এই জিনিসগুলা কি আমার কিন্তু একাডেমিক বা আমার প্রোডাকশনের সাথে রিলেটেড না, বাট আমি কস্ট গুলা করতেছি। দিস ইজ ডিপ্রিসিয়েশন কস্ট। কোনো কিছু ঠিক রাখার জন্য আমাদেরকে মাঝে মধ্যে কিছু কস্ট করতে হয়, সেগুলোকে আমরা বলি ডিপ্রিসিয়েশন কস্ট। এটা হলো ডিপ্রিসিয়েশন কস্ট। ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে গেলে কি আমরা পুরো ল্যাপটপ ফেলাই দিই, নাকি কিবোর্ড চেঞ্জ করি? কিবোর্ড চেঞ্জ করি। এইটাই হলো গিয়ে ডিপ্রিসিয়েশন কস্ট। এন্ড এইগুলো হলো আমাদের ফিক্সড কস্ট। আর এখন আমাদের আছে কি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট গুলা কোনগুলা দেখো তো? র ম্যাটেরিয়ালস। তুমি যদি বাড়ির উপরে আরেকটা বাড়ি না তৈরি করো, তোমার কিন্তু র ম্যাটেরিয়ালস এর দরকার নেই। বললাম যে ভেরিয়েবল কস্ট গুলা, ভেরিয়েবল কস্ট কি কি? র ম্যাটেরিয়ালস এর কস্ট, ডিরেক্ট লেবারের কস্ট, প্লাস হলো যে আমাদের যে ক্যাপিটাল গুলো আছে সেগুলোকে অলওয়েজ অনগোয়িং রাখার যে কস্ট গুলা। র ম্যাটেরিয়ালস, মনে করো তুমি বাড়ি বানাবা, এখন তোমার কি লাগবে? র মেটেরিয়ালস লাগবে। তুমি বাসা বানাবা না, তখন কি তুমি র মেটেরিয়ালস এনে রাখবা যে সিমেন্ট, বালি, ইট এনে রাখি? না ম্যাডাম, কারণ টাকা কারো আমাদের নয়। হ্যাঁ, তারপরে কি ডিরেক্ট লেবার কস্ট। তোমার বাসাতে তুমি লেবারকে কি আগে থেকে, যে আমি 6 মাস পর বাড়ি বানাবো, তুমি এখন থেকে আমার বুকিং নিয়ে রাখো, প্রতিদিন আসবো, আমি তোমাকে টাকা দিয়ে দিব, এটা করবা? না ম্যাডাম। এই যে মনে করো যে তোমরা নাই, বাট ল্যাবের মেশিন গুলা এই এতদিন যদি থাকে, বা মনে করো যে তোমার গাড়ির কথা চিন্তা করো, তোমার মোবাইলের কথা চিন্তা করো, তুমি যদি মোবাইলকে তার ফুয়েল না দাও, কাজ হবে? চার্জ। হ্যাঁ, যে ক্যাপিটাল গুলা নিয়ে তুমি প্রত্যেকদিন কাজ করো, তাকে কিছু ফুয়েল দিতে হয় না, যেগুলো তাদেরকে রানিং রাখে? কলমের মধ্যে যে কালিটা থাকে, কালিটা কি কলমের ফুয়েল না? Yes, ma'am. এইগুলো কি? এগুলো হলো কি তোমার, তুমি লিখতেছো না, তোমার কলমের দরকার নেই, কলমের ভিতরে কালিরও দরকার নাই, বাট যখন তুমি লেখা শুরু করতেছো তখন তোমার এগুলো লাগতেছে। যখন তুমি গাড়ি চালাচ্ছ তখন তোমার গাড়িতে ফুয়েল দিতে হচ্ছে। তোমার কার তো তোমার ফিক্সড প্রপার্টি, বাট যখন চালাচ্ছ তখন লাগতেছে, আর যদি না চালাও তাহলে ওইরকম রেখে দাও, তোমার গাড়িতে তেল দেওয়া দরকার নেই।
These costs are variable cost. এখন আমরা এতটুকু তো বুঝতে পারছি যে আমরা কস্ট পাইলাম কি ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট, এবং এই দুইটা কস্টকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? টোটাল কস্ট। টোটাল কস্ট পাবো না? জি ম্যাম। এখন আমাদের ফিক্সড কস্টের কার্ভটা কেমন হবে? ফিক্সড কস্ট হলো ফিক্সড ইন এভরি সিচুয়েশন। দ্যাট মিন্স তোমরা নাই কাজকর্ম হচ্ছে না, রুয়েটে আগে যেই পরিমাণে স্যালারি দিতে হইতো তার কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষককে, এখনো কি সেম লেভেলে দিতে হচ্ছে না? কোথাও কি কম বেশি করতে পারছে রুয়েট? না ম্যাম। যে বলতেছে যে কনা তুমি কিন্তু এখন ক্লাস নিচ্ছ না, তো তোমাকে আমি 2000-5000 টাকা একটু কম দিয়ে দিই, বলতেছে? না ম্যাম। তো যদি অ্যামাউন্ট ফিক্সড থাকে তাহলে রেখাটা কেমন হবে? রেখাটা হবে প্যারালাল। কারণ কি কনস্ট্যান্ট ভ্যালুর জন্য রেখা কি হয়? প্যারালাল না? Yes, ma'am. এরপরটা আসতেছে কি আমাদের ভেরিয়েবল কস্ট। আমাদের ভেরিয়েবল কস্টটা হবে ইনভার্স এজ শেপ। এই যে শেপটা দেখতেছো দ্যাট ইজ ইনভার্স এজ শেপ, এবং এই শেপটা সব সময় আমাদের ফিক্সড কস্টটা অলওয়েজ একটা ইন্টারসেপ্ট রেখে তারপরে শুরু হয়। কারণ কি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, এই জন্য একটা ইন্টারসেপ্ট থাকে। বাট আমাদের ভেরিয়েবল কস্টটা সবসময় অরিজিন থেকে শুরু হয়। কারণ কি যে তোমার যদি প্রোডাকশন থাকে তাহলে তোমার ভেরিয়েবল কস্ট আছে, আর যদি প্রোডাকশন না থাকে তাহলে তোমার কস্ট নাই। এই যে এই কস্ট গুলো দেখো, যে তুমি যখন বাড়ি বানাবা না তখন কি তোমার এইগুলো এইসব কস্ট করার কোনো দরকার আছে? না ম্যাম। তো এগুলো হলো গিয়ে যে যখন তোমার কোনো প্রোডাকশন নাই তখন তোমার কস্টও নাই। দ্যাটস হোয়াই এটা হলো ইনভার্স এজ শেপ। এবং এটা ইনভার্স এজ শেপ তার আরো একটা কারণ হলো ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এন্ড টোটাল কস্ট কার্ভ তাহলে কোথায় থেকে শুরু হবে সেটা বলো। টোটাল কস্ট কার্ভ কোথায় থেকে শুরু হবে? অরিজিন থেকে শুরু হবে নাকি ইন্টারসেপ্ট দিয়ে শুরু হবে? I'm interested. ইন্টারসেপ্ট দিয়ে শুরু হবে। কারণ কি টোটাল কস্ট কার্ভের মধ্যে আমাদের টোটাল ফিক্সড কার্ভ প্লাস হলো গিয়ে কস্ট প্লাস হলো গিয়ে আমাদের ভেরিয়েবল কস্ট দুইটাই আছে। ডেরিভেশনে আমরা চলে যাই। সো আমরা যদি এভারেজ ফিক্সড কস্ট বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাদের টোটাল ফিক্সড কস্টকে আমি যদি আউটপুট দিয়ে ভাগ করে দিই তাহলে এভারেজ ফিক্সড কস্ট পাবো না? মিস আমরা যেটা প্রোডাকশন করছি ওইটাই তো আউটপুট না? হ্যাঁ, দ্যাট ইজ আউটপুট, দ্যাট ইজ দ্য নাম্বার অফ আউটপুট। এখন কথা হইলো যে তুমি যে কয়টা এসি বানাচ্ছ, তুমি বছর শেষে 50টা এসি বানাইছো। এখন 50টা এসি বানাইতে যে ফিক্সড কস্ট গুলো ছিল সেগুলোর ফিক্সড কস্ট গুলোকে কি করো, যোগ করে সেটাকে 50 দিয়ে ভাগ করে দাও, দিলে যেটা পাবা সেটা হলো গিয়ে এভারেজ। এক একটা এসি তৈরি করতে তোমার কত করে এভারেজ ফিক্সড কস্ট লাগছে। এখন যদি এটাকে আমি গ্রাফিক্যালি বর্ণনা করি তাহলে আমাদের এভারেজ ফিক্সড কস্টে শেপ কি রকম হবে? এখানে কি লেখা আছে দেখো তো। রেক্টেঙ্গুলার হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলা। কারণ কি তার প্রত্যেকটা পয়েন্ট, রেক্টেঙ্গুলার হাইপারবোলার প্রত্যেকটা পয়েন্ট কি সেম ভ্যালু ইন্ডিকেট করে। কারণ কি আমাদের টোটাল ফিক্সড কস্টটা প্যারালাল গেছে সমান, দ্যাটস হোয়াই। সো দ্যাট ইজ এভারেজ ফিক্সড cost, like isoquant curve, smooth convex to the origin. এখন like average fixed cost, average variable costটা কি হবে? average variable cost এর সূত্রটা কি হবে? টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই মানে আমার প্রোডাক্ট নাম্বার অফ প্রোডাক্ট বা এক্স। এইটা, বাট এইটার গ্রাফটা এইরকম। মিস এটার গ্রাফটা মিস আমরা নির্ণয় করব কিভাবে মিস? আমাদের কাছে তো কোনো ইয়েই নেই, ডাটাই নাই? নেই মিস, কোনো ডাটাই তো আমাদের কাছে নাই এখন। ডাটা লাগবে না, তোমরা হাইপোথেটিক্যালি ডেরাইভ করবা।
ডাটা দিয়েও করা যাবে, ডাটা দিয়ে আমি তোমাদেরকে ম্যাথ করাইলে তখন ডেটা পেয়ে যাবা, বুঝছো? আপাতত এতটুকু দেখতে পাচ্ছ যে আমরা যেমন এই এভারেজ ফিক্সড কস্ট আনছি কোথায় থেকে? টোটাল ফিক্সড কস্ট থেকে, রাইট? ইয়েস মিস। তো আমার প্রথম কাজ হলো যে এভারেজ ভেরিয়েবল কস্ট বের করার জন্য কি করতে হবে? আমাকে প্রথমে হইলো গিয়ে টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভটা ড্র করে নিতে হবে, দ্যাট ইজ ইনভার্স এইচ শেপ। এরপরে আমি করছি কি, এখানে 4টা পয়েন্ট ইন্ডিকেট করে নিছি। 4টা পয়েন্টে আমাদের 4টা প্রোডাকশন অ্যামাউন্ট দেখাচ্ছে, x1 x2 x3 x4। এর মধ্যে কোন পয়েন্টটাতে আমার সবচেয়ে মিনিমাম কস্ট হবে? এখানে আমি পাচ্ছি কি x1 এর জন্য আমি হলো গে রে করে নিছি, 4টা রে পাচ্ছি, যে 0A 0B 0C and 0 থেকে D। 4টা রে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 0A স্টিপার, তার চেয়ে 0B একটু ফ্ল্যাটার, তার চেয়ে 0C সেটা কি আরেকটু ফ্ল্যাটার, বাট 0D 0C এর চেয়ে বেশি স্টিপার। দ্যাট মিন্স আমি যখন প্রোডাকশন করতেছি, এগুলো কি x1 x2 x3 x4, এগুলো কিন্তু আমার আউটপুট, আমার প্রোডিউসড প্রোডাক্ট। তো আমি যখন x1 করতেছি তখন আমার খরচ হচ্ছে একটু বেশি, যেহেতু স্টিপার। এরপরে যখন আমি x2 করতেছি তখন দেখতেছি যে x1 এর চেয়ে আমার x2 তে করতে আমি বেশি প্রোডাকশন কম খরচে করতেছি, কারণ কি আমার কস্ট কার্ভটা কি হয়েছে, ফ্ল্যাটার হয়ে গেছে। আরো একটু প্রোডাকশন বাড়াচ্ছি, x3 তে নিয়ে যাচ্ছি, তখনও দেখতেছি কি আমার প্রোডাকশন কস্ট কমতেছে। বাট এরপরে যখন আমি x4 এ নিয়ে যাচ্ছি তখন দেখতেছি কি আমার কস্ট কার্ভ আস্তে আস্তে বাড়া শুরু করছে। সো আমি যদি এখন এই পয়েন্ট গুলাকে এইভাবে নিয়ে যোগ করা শুরু করি, এ পয়েন্টটাকে এখানে নিছি, এর চেয়ে ফ্ল্যাটার হলো বি পয়েন্ট, সো এ পয়েন্টের নিচে বি পয়েন্ট যাবে, তার চেয়ে ফ্ল্যাটার হলো সি পয়েন্ট, তো বি পয়েন্টের নিচে সি পয়েন্ট যাবে, এবং তার চেয়ে স্টিপার হলো ডি পয়েন্ট, সো সি পয়েন্টের উপরে ডি পয়েন্ট যাবে। এবং এই 4টা পয়েন্টকে আমি যদি যোগ করি তাহলে আমি একটা ডিপার ইউ শেপ কার্ভ পাবো, দ্যাট ইজ শর্ট রান এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ। মিস ডি এর পজিশনটা মিস বুঝলাম না। আমি কি করি, আমি হলো গিয়ে প্রোডাকশন বাড়াইতে চাই। মনে করো 1 বিঘা জমি আছে তোমার, বুঝছো? 1 বিঘা জমি আছে, তো তুমি প্রথমে 1 ইউনিট লেবার 1 ইউনিট ক্যাপিটাল দিছো, দেখো যে 20 মণ ধান উৎপাদন হচ্ছে। তারপরে তুমি এটাকে ডাবল করে দিছো, 2 মণ 2 ইউনিট করে বাড়াইছো, 2 ইউনিট লেবার দিছো, 2 ইউনিট ক্যাপিটাল দিছো। এরপর দেখছো কি, এরপরে কি আমরা দেখতেছি কি আমরা 2 ইউনিট করে বাড়াইছি এবং আমার প্রোডাকশন আগে 20 মণ ছিল, এখন মোটামুটি 50 মণ হয়ে গেছে। তার মানে কি আমি যে পরিমাণে কস্ট করতেছি তার চেয়ে বেশি পরিমাণে প্রফিট করতেছি, রাইট? ইয়েস মিস। এরপরে মনে করো যে 3 গুণ করছি, আমি 3 ইউনিট করছি, দেখি যে আমি মোটামুটি 110 বা 20 মণ পাচ্ছি, তো আমি আরো বেশি হ্যাপি হয়ে গেছি। আমি কি করব যে আমি এবার ফোর্থে চলে যাব, যে আমি 4 ইউনিট ক্যাপিটাল 4 ইউনিট লেবার দেব, বাট আমার ল্যান্ড যেটা হলো কি আমাকে প্রোডাকশন প্রোডিউস আউটপুট দিচ্ছে তার তো একটা ক্যাপাসিটি আছে, ঠিক না? আমি যখন তাকে দেব তখন সে কি করবে, আমি খরচ করতেছি 20 ইউনিট করে, দেখা যাচ্ছে যে 110 মণ হয়েছিল, এবার 115 মণ হয়েছে। মানে কি আমি যে পরিমাণে কস্ট করছি সেই পরিমাণে আমার আউটপুট আসে নাই, কাজে আমার কস্ট বেড়ে গেছে, আমার কস্ট বাড়া শুরু করে দিছে। লাইক আমি যা ইকোনমিক্সে পড়ছি, আমি যদি এখন তোমাকে সবগুলো দিয়ে দিই, তুমি কি সেটা নিতে পারবা এট এ টাইম? প্রথমে মনে করো আমি একটু একটু পড়াচ্ছি, তুমি একটু একটু করে নিচ্ছ, আমি দেখতেছি যে আমি একটু করে পড়া বাড়াচ্ছি, তুমি বেশ ভালো করে নিচ্ছ, দিয়ে আমি কি করলাম, আমি একবারে সবকিছু পড়াই দিলাম, তাহলে তখন কি হচ্ছে, তখন কষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো কি সেটা, এই জন্য এই কার্ভটা হলো
ইউ শেপ, এবং এর কারণটা হলো এই যে একটা জিনিস নেওয়ার ক্ষমতা, তারপরে ক্ষমতাটা কি হলো আস্তে আস্তে কমে গেল, এটা বুঝতে হলো পারছি মিস। ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এই যে কথাগুলো বললাম জাস্ট এইখানে দেখবা সেই কথাগুলোই লেখা আছে। এন্ড এরপরে যেটা আসছে টিসি, এন্ড টিসি ইজ হোয়াট? টোটাল কস্ট। হ্যাঁ, টিসির আমি যদি এভারেজ টোটাল কস্ট বের করতে চাই তাহলে কি করতে হবে? টিসি কে ভাগ করে দিতে হবে। টিসি কে ভাগ করা মানে ভেরিয়েবল কস্ট এবং Fixed ফিক্সড cost. কস্ট কে ভাগ করা। এবং এই যে কথাগুলো বললাম না, সেই কথাগুলো যেটাতে বললাম যে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, এই যে এইটা দেখো, এই কথাটা কখনোই কিন্তু লেখাতে মিস করবা না। এই কথাটা কখনো লেখাতে, আমাদের টোটাল কস্ট কার্ভটা কিন্তু এইটাই। টোটাল কস্ট কার্ভটা কিন্তু ব্যাখ্যা করার কিছু নাই, এবার আমাদের ভেরিয়েবল কস্টের মতোই, শুধু এইটা কি আমাদের অরিজিন থেকে শুরু হয় না, এটা কি কোথা থেকে শুরু হয়? ইন্টারসেপ্ট দিয়ে শুরু হয়। দ্যাটস ওয়াই আমাদের এই কার্ভের শেপটা একটু, এটা যেমন ডিপার ছিল, এটা একটু ফ্ল্যাটার। তা বাদে কেন এটা ইউ শেপ হয়, কেন এরকম হইলো, এই কার্ভগুলার এই পয়েন্টগুলার রহস্য কি? এভরিথিং ইজ সেম। এইটা আর এইটা মোটামুটি সেম ব্যাখ্যা। এই মনে করো যে টিসি, টিএফসি, টিভিসি, এভিসি, এফসি, এসি, এগুলো কিছুই না, শুধু হলো কি এক্স দিয়ে ভাগ করে দিতে হবে। এইখানে আর কি মনে করার আছে? শুধু এই যে মার্জিনাল কস্ট যখন বের করবা তখন কি করতে হবে? একবার করে ডেরিভেশন করতে হবে। দয়া করে এটা একটু মুছো, আমি তা না হলে এই গ্রাফটা এক্সপ্লেন করতে পারতেছি না। গুড। আমাদের টিসি, আমরা এমসি কার্ভটা কিভাবে পাই? আমরা তো মার্জিনাল কস্ট কার্ভ সবসময় বলতেই থাকি। তো মার্জিনাল কস্ট কার্ভটা কিন্তু আমরা পাই ডেরিভেশন করলে। ডেরিভেশনটা কি আমাদের স্লোপ না? আমরা ডেরিভেশন করলে স্লোপ পাই না? ইয়েস মিস। আমরা টিসি কার্ভের, আমরা যদি এই যে টোটাল কস্ট কার্ভের প্রত্যেকটা পয়েন্টে একটা করে ট্যানজেন্ট ড্র করে আমরা একটা করে স্লোপ বের করতে পারি না? জি মিস। এই যে দেখো স্লোপ বের করছে, এর মধ্যে একটা পয়েন্ট আছে যেখানে কি, এটা কি 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 বলে? কনকেভ। মিস নিচের দিকটা কনকেভ আর উপরের দিকটা কনভেক্স। এটা কনভেক্স। তো Yes, miss. কনকেভ থেকে যখন কনভেক্স হয় তখন একটা ট্রানজিশন পিরিয়ড আসে না, যেটা প্যারালাল হয়, হরিজন্টাল এক্সিসের সাথে প্যারালাল হয়, একটা পয়েন্ট আসে যেটা মানে ট্রানজিশন। ট্যানজেন্টটা। হ্যাঁ, ইয়েস মিস। ওইটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? 0। সো আমাদের এমসি কার্ভটা হলো এইরকম, একটু ইউ শেপ, বাট ইউ শেপটা একটু আলাদা, এবং এইটার মিনিমাম পয়েন্টটা হইলো 0, মানে এখানকার যে জিরোটা সেটাই হলো আমাদের এমসি কার্ভের মিনিমাম পয়েন্ট। এবং এমসি কার্ভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এমসি কার্ভ, এই যে এসএমসি মার্জিনাল কস্ট কার্ভ, যে কোনো কার্ভকে, এই কার্ভকে বলো যে এবার এরকম মার্জিনাল কস্ট কার্ভ ইন্টারসেক্ট করে গেল, এটা হবে তার মিনিমাম পয়েন্ট। এই কার্ভকে যদি মার্জিনাল কস্ট কার্ভ ইন্টারসেক্ট করে তাহলে এটা হবে তার মিনিমাম পয়েন্ট। মানে এমসির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে যে কোনো কার্ভকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা হলো তার মিনিমাম পয়েন্ট। এন্ড এটা হলো কি এই অধ্যায়ের লাস্ট টপিকস, বুঝছো? এতক্ষণ যা পড়াইছি তোমাদেরকে তার সবকিছু হলো এইখানে আছে, এই 4.11 গ্রাফে। কারণ কি, তুমি যখন প্রোডাকশন করবা তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার কস্টের মিনিমাম পয়েন্টটা বের করতে হবে। কোন পয়েন্টে প্রোডাকশন কতখানি করলে তোমার কস্ট মিনিমাম হচ্ছে।
অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমাকে টেকনিক্যালি কেন রাখা হচ্ছে, কারণ হলো যে তুমি যেন সেই পয়েন্টটাকে বের করতে পারো। আর তোমাকে কেন ইকোনমিক্স পড়ানো হচ্ছে এই কারণেই কিন্তু, কারণ সবাই কি চায়, কম টাকায় বেশি বেশি জিনিস চায় না, জি মিস, লাভ চাই সবাই। সবাই লাভ চায়। তো আমি কোন পয়েন্টে প্রোডাকশন করলে আমার সবচেয়ে বেশি লাভ হবে, এই এই কার্ভটাতে একটা জিনিস দেখো যে এখানে আমার 4টা কার্ভই আছে আমি যেগুলো পড়ছি, এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ টোটাল কস্ট, এভারেজ মার্জিনাল কস্ট। I also love you. I love all of you. এখানে কি 4টা পাইছো কার্ভ? ইয়েস মিস। এবং একটা জিনিস দেখো যে আমাদের এমসি কার্ভটা আমাদের কি করছে, আমাদের এই যে এই কার্ভটা শর্ট রান এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভকে x1 এই পয়েন্টে আর আমাদের টোটাল কস্ট কার্ভকে এভারেজ টোটাল কস্ট কার্ভকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করে গেছে কে, আমাদের শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ। তো আমরা দুইটা মিনিমাম পয়েন্ট পেয়ে গেছি, x1 এন্ড x2। এখন তুমি কোন পয়েন্টে প্রোডাকশন অফ করবা, x1 এ না x2 তে? x2 তে। why x2? প্রোডাকশন বেশি তো। আর কারো কোনো ওপিনিয়ন? মিস মার্জিনাল না হইতাছে বলো বলো। না মিস, আর কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আমি এবার x1 এ কস্ট কম হবে। x1 এ কস্ট কম হবে। এবার আমি বলি, x1 হলো আমার ভেরিয়েবল কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট, আর x2 হলো আমার টোটাল কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট। এখন একটা জিনিস দেখো যে x1 এ ইন্টারসেক্ট করার পরে আমার এভিসি কার্ভটা কি স্টিপার হওয়া শুরু করছে, রাইট? ইয়েস মিস। এবং আমার এএফসি শর্ট রান কস্ট কার্ভটা কি ফ্ল্যাটার হওয়া শুরু করছে। এখন আমার এভিসি কার্ভটা যত বেশি না স্টিপার হচ্ছে তার চেয়ে অনেক বেশি আমার শর্ট রান কস্ট কার্ভটা ফ্ল্যাটার হচ্ছে। শর্ট রান কস্ট কার্ভটা ফ্ল্যাটার মানে কি, শর্ট রানে তো তুমি তো আর ক্যাপিটালের মধ্যে কোনো চেঞ্জ আনতেছো না, শুধু প্রোডাকশনের মধ্যে চেঞ্জ আনতেছো, রাইট? জি মিস। তাহলে কি হচ্ছে, এখন এখানে কি হচ্ছে, আমার যতখানি না কস্ট বাড়ছে তার চেয়ে কিন্তু আমার ফিক্সড কস্টটা কমে যাচ্ছে, কাজে আমার টোটাল কস্টের কিন্তু পরিমাণ বাড়তেছে না। তো আমি আরো একটু কি করতে পারি, প্রোডাকশন করতে পারি। বাট x2 তে যখন এ পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে তখন আমি দেখতেছি যে আমার এই এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা যে পরিমাণে স্টিপার হচ্ছে এর ফ্ল্যাটার হওয়ার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে গেছে। এর মানে কি, এখন যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমার এভিসিটা উপরে থাকবে, মানে আমার কস্ট যতখানি কমতেছে তার চেয়ে আমার ভেরিয়েবল কস্ট বেশি করে বাড়তেছে। সো এইখানে আর আমার প্রোডাকশন করা পসিবল না, মানে x2 এর পরে আমার প্রোডাকশন আর এক্সটেন্ড করা পসিবল না, এটা রেশনাল হবে না। সো তোমাদের একটা কোশ্চেন আসে প্রায়, কোশ্চেনটা হলো এইটা, পড়ো তো কি লেখা আছে। So the minimum point of the ATC occurs to the right of the minimum point of the AVC. এটাই হলো প্রশ্ন যে কেন এটা হয়, কেন এটিসির মিনিমাম পয়েন্ট এভিসির রাইটে, এই যে রাইটে থাকে। সো অ্যান্সার হইল এই যে এইটা। আগে Answer? উত্তর পরে প্রশ্ন। অ্যান্সার হলো সবগুলাই, মনে করো যে টোটালটাই হলো কি এক্সপ্লেনেশন আছে, বাট
ইন ওয়ান ওয়ার্ড যদি তুমি অ্যান্সার খোঁজো তাহলে এটা হলো যে এক ওয়ার্ডের অ্যান্সার, বুঝছো? জি ম্যাম। এবং এই কার্ভগুলো অবশ্যই ড্র করবা, করে করে আমাকে বলবা। আর এখানে কিছু ম্যাথ আছে, বুঝছো? এই ম্যাথ গুলা না এই বইয়ে নাই, অন্য বইয়ে আছে। আমি ম্যাথ গুলা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ম্যাথ গুলা খুবই সহজ করবা, আর যদি না পারো তাহলে আমি সলভ করে দেব। জি ম্যাম। ওকে, তাহলে এইটা ছিল আমাদের টোটাল থিওরি অফ কস্ট।